পানিকে আমরা সাধারণত শান্ত আর জীবনদায়ী হিসাবেই তো জানি, তাই না? কিন্তু এর আরেকটা রূপও আছে, এক অদম্য শিল্পীর রূপ, যে কিনা লক্ষ লক্ষ বছর ধরে পাহাড় খোদাই করে, বিশাল সব উপত্যকা গড়ে তোলে আর আমাদের এই পৃথিবীকে প্রতিনিয়ত নতুন করে সাজিয়ে তোলে। আজকের এই বিশ্লেষণে আমরা সেই শিল্পীর গল্পটাই শুনব। এটাই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্ন। চলুন একসাথে এর উত্তর খোঁজা যাক আর নদীর জীবনের এই অসাধারণ গল্পে ডুব দেয়া যাক। দেখুন, পৃথিবীর সমস্ত পানিকে একসাথে বলা হয় হাইড্রোস্ফিয়ার। এর প্রায় ৯৭%ই কিন্তু মহাসাগরের লবণাক্ত পানি। অবাক করা ব্যাপার হলো, আমাদের চারপাশের এই যে জগৎ, পাহাড়, উপত্যকা, এই সব কিছুই গড়ে তুলেছে বাকি থাকা মাত্র ৩% পানিরও একটা খুবই ক্ষুদ্র অংশ। পৃথিবীতে মোট পানির পরিমাণটা একবার দেখুন তো, প্রায় ১.৩৬ বিলিয়ন ঘনকিলোমিটার। এই বিশাল সংখ্যাটা কল্পনা করাও কিন্তু কঠিন, আর এটাই আমাদের মনে করিয়ে দেয় যে এই বিপুল পানির সামান্য একটা অংশ যখন নদীর রূপে বইতে শুরু করে, তখন তার শক্তি ঠিক কতটা অসম্ভব হতে পারে। এই যে বিপুল পরিমাণ পানি, এটা কিন্তু এক জায়গায় স্থির হয়ে নেই। এটা আসলে অনবরত একটা অন্তহীন যাত্রার মধ্যে আছে। চলুন সেই যাত্রার রহস্যটা একটু কাছ থেকে দেখা যাক। এই পুরো প্রক্রিয়াটা চলে হাইড্রোলজিক চক্রের মাধ্যমে, মানে বাষ্পীভবনের মাধ্যমে পানি আকাশে যায়, মেঘ হয়ে বৃষ্টি বা বরফ হিসেবে আবার পৃথিবীতে নেমে আসে। এর কিছু পানি মাটিতে শোষিত হয়, যেটাকে বলে ইনফিল্ট্রেশন, আর বাকি যে পানিটা গড়িয়ে যায় সেটাই রান অফ বা প্রবাহ হিসেবে নদীর জন্ম দেয়। একটা নদীকে তার জীবনের বিভিন্ন পর্যায়ে ভাগ করা যেতে পারে। এর প্রথম পর্যায়টা হল তারুণ্য বা যৌবন অবস্থা। এই সময়ে নদী থাকে খুব শক্তিশালী, দ্রুত আর সব শক্তি দিয়ে নিচের দিকে ক্ষয় করতে ব্যস্ত থাকে। নদীর শক্তির মূল উৎসই হল তার গ্রেডিয়েন্ট, মানে ঢাল। ব্যাপারটা অনেকটা সাইকেল চালিয়ে পাহাড় থেকে নামার মতো। ঢাল যত খাড়া হবে, গতিও তত বেশি হবে। নদীর ক্ষেত্রেও ঠিক তাই। খাড়া ঢালে মাধ্যাকর্ষণের টানে পানি প্রচণ্ড গতিতে বইতে থাকে, আর তার ক্ষয় করার ক্ষমতাও বেড়ে যায় কয়েক গুণ। চ্যানেলের আকৃতি একটা নদীর গতিকে যে কতটা প্রভাবিত করতে পারে তা সত্যিই অবাক করার মতো। একটা প্রশস্ত আর অগভীর চ্যানেলে পানি চারপাশে ছড়িয়ে পড়ে আর তীরের সাথে ঘর্ষণে শক্তি হারায়। কিন্তু ওই একই পরিমাণ পানি যখন একটা সরু আর গভীর চ্যানেলের মধ্যে দিয়ে যায়, তখন ঘর্ষণের বাধা অনেক কমে যায়। ফলে পানিটা অনেকটা পাইপের জলের মতো তীব্র বেগে ছুটে চলে। আচ্ছা, নদীর শক্তি মাপার আরেকটা দারুণ উপায় হল ডিসচার্জ, মানে প্রতি সেকেন্ডে ঠিক কী পরিমাণ পানি বয়ে যাচ্ছে। এই যে তালিকাটা, এর শীর্ষে আছে আমাজন নদী। আর সবচেয়ে মজার ব্যাপার হল, আমাজন একাই তার পরের ৭টা নদীর মোট প্রবাহের চেয়েও বেশি পানি সমুদ্রে বয়ে নিয়ে যায়। ভাবা যায় ব্যাপারটা? প্রত্যেকটা নদী একটা নির্দিষ্ট লেভেল পর্যন্তই ক্ষয় করতে পারে, যেটাকে বলা হয় বেস লেভেল। সব নদীর চূড়ান্ত বা আল্টিমেট বেস লেভেল হল সমুদ্রপৃষ্ঠ। তবে অনেক সময় হ্রদ বা কোনো কঠিন পাথরের স্তর লোকাল বেস লেভেল হিসেবে কাজ করে। আর ঠিক তখনই জলপ্রপাতের মতো সুন্দর সব ভূমিরূপ তৈরি হয়। তো যৌবনের পর আসে নদীর পরিণত অবস্থা। এই সময়ে নদীর ঢাল কমে আসে। তখন নদী আর নিচের দিকে ক্ষয় না করে বরং পাশের দিকে ক্ষয় করা শুরু করে। নদীর বোঝা বহনের ক্ষমতাকে আমরা দুইভাবে ভাবতে পারি। ক্যাপাসিটি হল নদীর মোট বোঝা বহনের ক্ষমতা, ধরুন একটা বড় ট্রাকের মতো, যা অনেক পলি একসাথে বইতে পারে। আর কম্পিটেন্স হল নদীর শক্তি, মানে এটা কত বড় পাথর সরাতে পারে। যেমন একটা শান্ত নদী হয়তো শুধু বালি সরাতে পারে, কিন্তু পাহাড়ি ঢলে আসা খরস্রোতা নদী কিন্তু বিশাল বিশাল বোল্ডারও ভাসিয়ে নিয়ে যেতে পারে। নদীর জীবনটা শুরু হয় ঠিক এই রকম একটা ভি আকৃতির উপত্যকা দিয়ে। খাড়া ঢালের কারণে নদীর সমস্ত শক্তি কাজ করে নিচের দিকে, ফলে উপত্যকাটা সময়ের সাথে সাথে আরও গভীর হতে থাকে। যখন ঢাল কমে আসে, তখন নদী পাশের দিকে ক্ষয় করতে শুরু করে। এর ফলে নদীতে সামান্য বাঁক তৈরি হয়, যা সময়ের সাথে সাথে আরও বড় হতে থাকে। একেই আমরা বলি মিয়ান্ডার বা নদীর সর্পিল গতিপথ। হাজার হাজার বছর ধরে এই পাশাপাশি ক্ষয়ের ফলে জন্ম নেয় এক বিশাল সমতল প্লাবনভূমি। বন্যার সময় নদী যখন তার দুই কূল ছাপিয়ে যায়, তখন এই পুরো এলাকা জুড়ে উর্বর পলিমাটির একটা আস্তরণ ফেলে দেয়, যা কিনা আমাদের সভ্যতা আর কৃষির ভিত্তি গড়ে তুলেছে।
নদীর জীবনের একদম শেষ পর্যায়কে বলা হয় বার্ধক্য বা নিম্নগতি। এই পর্যায়ে এসে নদীর গতি প্রায় থেমেই যায়, আর তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় দীর্ঘ পথ ধরে বয়ে আনা পলি জমা করে নতুন নতুন ভূমি তৈরি করা। প্লাবনভূমিতে নদীর বাঁকগুলো সময়ের সাথে সাথে আরও বেশি অতিরঞ্জিত বা এক্স্যাজারেটেড হয়ে ওঠে। তখন নদী শক্তি বাঁচানোর জন্য একটা সোজা পথ খুঁজতে শুরু করে। আর এর ফলে দুটি বাঁকের মাঝখানের সরু ভূমি, যেটাকে বলে নেক বা গ্রীবা, সেটাকে ক্ষয় করতে থাকে। একসময়, বিশেষ করে বন্যার সময়, নদী ওই গ্রীবা ভেদ করে একটা নতুন ছোট পথ তৈরি করে ফেলে। এটাকে বলা হয় কাট অফ। আর পুরনো যে বাঁকানো পথটা ছিল সেটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে পলি জমে পুরনো চ্যানেলটার দুই মুখী বন্ধ হয়ে যায়। তখন পরিত্যক্ত এই বাঁকটা একটা হ্রদে পরিণত হয়, যা দেখতে অনেকটা গরুর খুরের মতো, আর একেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক। সবশেষে নদী যখন কোনো সাগর বা বড় হ্রদে মেশে, তখন তার গতি একদমই কমে যায়, আর তখন বয়ে আনা সমস্ত পলি জমা হয়ে নতুন ভূমি তৈরি হয়, যাকে আমরা বদ্বীপ বা ডেল্টা বলি। এখানে এসে মূল নদীটা ছোট ছোট অনেক শাখায় ভাগ হয়ে যায়, যেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটর। একটা নদী কিন্তু শুধু পানি আর পলি বহন করে না, এটা আমাদের ভূমির ওপর একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। চলুন এবার সেই বড় চিত্রটা একটু দেখি। প্রত্যেকটা নদীর একটা নিজস্ব সাম্রাজ্য আছে, মানে যে সুবিশাল এলাকা থেকে সে তার সমস্ত পানি সংগ্রহ করে সেটাকেই বলা হয় ড্রেনেজ বেসিন। যেমন ধরুন, মিসিসিপি নদীর বেসিন এত বিশাল যেটা আমেরিকার প্রায় 40% অঞ্চল জুড়ে বিস্তৃত। আর মজার ব্যাপার হলো, এই নদীগুলো কিন্তু মোটেই এলোমেলোভাবে বয় না, বরং এরা নির্দিষ্ট নকশা বা প্যাটার্ন তৈরি করে। যেমন ডেনড্রিটিক প্যাটার্ন দেখতে একদম গাছের ডালপালার মতো, আবার রেডিয়াল প্যাটার্নে নদীগুলো একটা উঁচু কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক যেন কোনো চাকার স্পোক। নদী যেভাবে ভূমির ওপর তার এই অদৃশ্য নকশা এঁকে দিয়ে যায়, ঠিক সেভাবেই হয়তো আরও অনেক অদৃশ্য প্যাটার্ন বা সিস্টেম আমাদের চারপাশের পৃথিবীকে নীরবে গড়ে তুলছে। একটু গভীরভাবে ভাবলে হয়তো আমরাও সেই নকশাগুলো দেখতে পাব।